আগের ভিডিওতে আমরা দেখলাম যে শেক্সপিয়ার যখন সনেট লেখা শুরু করেন তখন শেক্সপিয়ারের সনেটের সঙ্গে পেট্রাকের অনুগামীদের লেখা সনেটগুলোর একটা পার্থক্য ছিল, থিমের দিক থেকেও স্ট্রাকচারের দিক থেকেও। তো এবার আমরা আলোচনা করব শেক্সপিয়ার কে ছিলেন সেটা নিয়ে, ঠিক আছে? শেক্সপিয়ার সম্পর্কে এবার আমরা দেখব। Immersed as a playwright of comedies, tragedies and historical plays in the last part of the 16th century and the early 17th century, little is known definitely about Shakespeare, one of the greatest names in the dramatic literature of all times. তো 16শো শতাব্দীর শেষের দিকে এবং 17শো শতাব্দীর শুরুর দিকে একজন নাট্যকার হিসেবে শেক্সপিয়ারের আবির্ভাব ঘটে এবং তিনি নাট্যকার বলতে তিনি কমেডি লিখেছেন, ট্র্যাজেডি লিখেছেন, হিস্টোরিক্যাল প্লেসও লিখেছেন, ঠিক আছে? কিন্তু দুঃখের বিষয় হলো যে তার সম্পর্কে কোনো কিছুই স্পষ্টভাবে জানা যায়নি। শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564 অ্যাট স্ট্রাটফোর্ড আপন অ্যাভন, ঠিক আছে, মেডিয়েভাল মার্কেট টাউন ইন ইংল্যান্ডস ওয়েস্ট মিডল্যান্ডস। তো এইবার তার জন্ম হয়েছিল 1564 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডের একটা প্রাচীন বাজার যার নাম হচ্ছে স্ট্রাটফোর্ড আপন অ্যাভন, সেইখানে। অ্যান্ড ডাইড ইন 1616, এবং 1616 সালে শেক্সপিয়ারের মৃত্যু হয়। We all know that he was a playwright, but few of us know that he was an actor and a shareholder in an acting company. তো আমরা মোটামুটি সবাই জানি যে তিনি একজন নাট্যকার ছিলেন, কিন্তু আমাদের মধ্যে অল্প কিছু মানুষই জানে যে শেক্সপিয়ার কিন্তু নাটক লেখার পাশাপাশি তিনি নিজে স্টেজে পারফর্ম করতেন অ্যাক্টর হিসাবে। এমনকি সেই সময় একটি অ্যাক্টিং কোম্পানির তিনি মালিকানায় তার অংশধারও ছিল, মানে তিনি একটা নাটক কোম্পানির শেয়ার হোল্ডারও ছিলেন। So far as his biography is concerned, everything seems to have been shrouded in mystery. তো তার বায়োগ্রাফি থেকে যেটুকু জানা গেছে, মানে অ্যাকচুয়ালি তার বায়োগ্রাফি সম্পর্কে কিছু লেখা হয়নি, তার আত্মজীবনী সম্পর্কে কিছু লেখা হয়নি। তো যেটুকু টুকরো টাকরা তথ্য পাওয়া গেছে সেই তথ্যগুলোকে জোড়া লাগিয়ে যা জানা যায় সেটা হচ্ছে রহস্যময়। শেক্সপিয়ারের সব কিছুই হচ্ছে রহস্যময়। As a result, a great debate emerged regarding two questions. তো এইবার তার যেহেতু বায়োগ্রাফি সেরকমভাবে স্পষ্ট নেই, সেই জন্য তাকে কেন্দ্র করে দুটি প্রশ্ন উঠে। প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, ওয়াজ শেক্সপিয়ার আ সেইরোনেম? ঠিক আছে, প্রথম যে প্রশ্ন সবার মনে ওঠে সেটা হচ্ছে যে শেক্সপিয়ার কি আদৌ কোনো ছদ্মনাম ছিল? অ্যান্টি-স্টার্টফোর্ডিয়ানস, ঠিক আছে, a collective term for adherents of the various alternative authorship theories, মানে হচ্ছে যে শেক্সপিয়ার কোনো একজন ব্যক্তি ছিলেন না, শেক্সপিয়ার একটা ছদ্মনাম ছিল, এবং যারা যারা এই কথাটা বিশ্বাস করে তারা বিভিন্ন রকম থিওরি বের করেছেন, এবং এই গ্রুপটিকে একত্রে অ্যান্টি-স্টার্টফোর্ডিয়ানস বলা হয়। অ্যান্টি-স্টার্টফোর্ডিয়ানস মানে তারা যারা এটা বিশ্বাস করে যে শেক্সপিয়ার একটা ছদ্মনাম ছিল। তো তারা বিশ্বাস করে যে শেক্সপিয়ার অফ স্টার্টফোর্ড ওয়াজ আ ফ্রন্ট টু শিল্ড দ্য আইডেন্টিটি অফ দ্য রিয়েল অথর অর অথর্স হু ফর সাম রিজন, usually social rank, states, security or gender, could have adopted the name Shakespeare. তো এদের বিশ্বাস যে শেক্সপিয়ার নামটা ছিল একটা ঢালের মতো, যে ঢালটা ব্যবহার করেছিল কোনো একজন লেখক বা লেখকের কিছু দল, যারা কোনো কারণে, সেটা সামাজিক মর্যাদা হোক বা রাজ্যের সিকিউরিটি হোক বা তাদের জেন্ডার কোনো, মানে ছেলে বা মেয়ে এরকম কোনো একটা বিষয় হোক, সে সমস্ত কারণের জন্য তারা নিজেরা নিজেদের নাম ইউজ না করে শেক্সপিয়ার নামে সেই ছদ্মনামটা ইউজ করেছিলেন। দেয়ার ওপিনিয়ন্স আর অ্যাজ ফলোস। তো এবার কোন কোন কারণে এই অ্যান্টি স্টার্টফোর্ডিয়ানস গ্রুপটার মনে হয়েছিল যে শেক্সপিয়ার আসলে একটা ছদ্মনাম ছিল, সেই পয়েন্টগুলো এখন একটা একটা করে আলোচনা করব। শেক্সপিয়ার ওয়াজ বর্ন, ব্রট আপ অ্যান্ড বারিড ইন স্টার্টফোর্ড আপন অ্যাভন, where he maintained a household throughout the duration of his career in London. শেক্সপিয়ারের জন্ম হয়েছিল সেই স্টার্টফোর্ড আপন অ্যাভন, সেই জায়গাটিতে, যেখানে তিনি তার কেরিয়ার পুরোটাই, মানে তিনি সেখানেই তিনি বড় হয়েছিলেন। A market town, Stratford was a center for the slaughter, marketing and distribution of sheep, as well as for hide tanning and wool trading. তো এইবার ক্রিটিকদের মতে এই স্টার্টফোর্ড শহরটা ছিল মূলত এমন একটা মার্কেটের জায়গা যেখানে
শিপ বা ভেড়ার বিক্রি হতো। এছাড়া সেখানে ভেড়ার চামড়া এবং শরীরের ভিতরের অঙ্গগুলোকে যাতে লেদারে পরিণত করা যায় সেখানে সেটা প্রসেস চলতো, যেটাকে ট্যানিং বলা হয়। এছাড়া উলের ব্যবসাও হতো। অ্যান্টি-স্টারফোর্ডিয়ানস often portray the town as a cultural backwater lacking the environment necessary to nurture a genius and depict Shakespeare as ignorant and illiterate. তো এবার অ্যান্টি-স্টারফোর্ডিয়ানসদের মতে এমন একটা জায়গায় শেক্সপিয়ার বড় হয়েছেন যে জায়গাটা মোটেও একজন জিনিয়াস বা প্রতিভাবান লেখকের বড় হয়ে ওঠার ক্ষেত্রে অনুকূল নয়। ঠিক আছে, মানে সেইখানে কোনো লেখক বড় হয়ে উঠতে পারে না, সেই জায়গাটাই এরকম। এবং সেই জন্য তারা শেক্সপিয়ারকে তারা দেখিয়েছেন ইগনোরেন্ট এবং ইললিটারেট হিসাবে। মানে শেক্সপিয়ার বাস্তবে যিনি ছিলেন তিনি তাদের মতে ছিলেন ইগনোরেন্ট অ্যান্ড ইললিটারেট। শেক্সপিয়ার্স ফাদার জন শেক্সপিয়ার ওয়াজ আ গ্লোভার, যাকে গ্লোব মেকার বলা হয়। গ্লোব মানে দস্তানা যে তৈরি করে। হি ম্যারিড ম্যারি আর্ডেন নামক একজন মেয়েকে। Both signed their names with a mark and no other examples of their writing are extant. এইবার তারা গবেষণা করে দেখেছেন যে শেক্সপিয়ারের বাবা তিনি ছিলেন একজন সাধারণ গ্লোভার এবং তিনি বিয়ে করেছিলেন ম্যারি আর্ডেনকে। এই তার শেক্সপিয়ারের বাবা এবং মা দুজনেই তাদের নাম সই করতেন একটা চিহ্ন দিয়ে। ঠিক আছে, এবং আর কোনো প্রমাণ তাদের লেখার পাওয়া যায়নি। দিস ইজ অফেন ইউজড অ্যাজ অ্যান ইন্ডিকেশন দ্যাট শেক্সপিয়ার ওয়াজ ব্রট আপ ইন অ্যান ইলিটারেট হাউসহোল্ড। তো এইবার এই পয়েন্টটা উল্লেখ করে অ্যান্টি-স্টারফোর্ডিয়ানস ওরা বলেন যে শেক্সপিয়ারের বাবা মা দুজনে নিরক্ষর ছিলেন, কারণ তারা তাদের সই করতে পারতেন না, একটা চিহ্নের মাধ্যমে তারা তাদের সই করতেন এবং তাদের আর কোনো লেখার প্রমাণ পাওয়া যায়নি, যার জন্য এতে বোঝাই যায় যে শেক্সপিয়ার বড় হয়েছিলেন যে পরিবারে, সেই পরিবারটা ছিল অশিক্ষিতদের পরিবার। দেয়ার ইজ অলসো নো এভিডেন্স দ্যাট শেক্সপিয়ার্স 2 daughters আর লিটারেট। এমনকি শেক্সপিয়ারের দুজন মেয়ে ছিল, সেই দুজন মেয়েও শিক্ষিত বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। শেক্সপিয়ার্স ওয়ান ডটার সুসানা has left only 2 signatures that appear to be drawn instead of written with a practiced hand. তো সেই দুজন মেয়ের মধ্যে একজন মেয়ে যার নাম সুসানা, সেও শুধুমাত্র 2টো সই তার পাওয়া গেছে এবং সেই 2টো সইও সে এমনভাবে করেছে যেখানে বোঝাই যাচ্ছে যে সিগনেচার করা হয়নি, শুধুমাত্র কোনো কিছু আঁকা হয়েছে। মানে আমরা সিগনেচার করলে কি হয়, আমাদের সিগনেচারটা একই হবে, কিন্তু সুসানার যে 2টো সিগনেচার পাওয়া গেছে সেগুলো ছবি আঁকার মতো দেখতে, সেগুলো হাতে লেখার মতো দেখতে নয়। হিজ আদার ডটার জুডিথ সাইন্ড আ লিগাল ডকুমেন্ট উইথ আ মার্ক। তার আরেকটি মেয়ে যার নাম জুডিথ, সেও একটা ডকুমেন্টে সই করেছিল একটা চিহ্ন দিয়ে। শেক্সপিয়ার্স প্লেস উইচ depict women across the social spectrum composing, reading or delivering letters evidence that the author should have come from a more educated background. তো এইবার শেক্সপিয়ারের নাটকে যেখানে আমরা দেখি যে মহিলারা বিশ্বের প্রত্যেকটা প্রান্তে তারা মানে শিক্ষিত, তারা লিখছে, তারা পড়ছে, তো সেই রকম একজন লেখকের লেখায় যেখানে এত কালচার মেয়েদেরকে পাওয়া যায়, ধরে নেওয়া যেতেই পারে যে সেই লেখকও একটি শিক্ষিত পরিবারের, এবং কি করে তার নিজের মেয়েরা অশিক্ষিত হতে পারে। ঠিক আছে, এই যুক্তিটা তাদের অ্যান্টি-স্টারফোর্ডিয়ানসদের যুক্তি যে যিনি তার নাটকে এত জ্ঞানী মেয়েদেরকে দেখাতে পেরেছেন, তার নিজের 2 মেয়ে কি করে অশিক্ষিত হয়। Anti-Stratfordians also question how Shakespeare, who was not educated past the age of 13, could have acquired the extensive vocabulary found in the plays and poems. এবার অ্যান্টি-স্ট্রাটফোর্ডিয়ানস তারা আরও একটি প্রশ্ন করেছেন যে দেখা গেছে যে শেক্সপিয়ার তিনি নিজে কোনোদিনও তার স্কুল কমপ্লিট করতে পারেননি, মাত্র 13 বছর বয়স অবধি তিনি পড়াশোনা করতে পেরেছিলেন। তো যে মানুষটা 13 বছরের পরে আর পড়াশোনাই করেনি, সে কি করে তার লেখাগুলোর মধ্যে এত বড় একটা ভোকাবুলারি রেখে যেতে পারে। দ্য অথর্স ভোকাবুলারি ইজ ক্যালকুলেটেড টু বি বিটুইন 17,500 and 29,000 ওয়ার্ডস। তো শেক্সপিয়ারের সমস্ত লেখাগুলোকে একত্রিত করে দেখা গেছে যে শেক্সপিয়ার তার লেখার মধ্যে নাই করে 17,500 থেকে 29,000 শব্দ ব্যবহার করেছেন। How did the man born in Stratford acquire the wide-ranging knowledge as displayed in his plays? তো এবার যে 13 বছর বয়সের বেশি পড়তেই পারেনি, সে কি করে এতগুলো শব্দ তার লেখার মধ্যে দেখাতে পারলো, এবং সে কি করে তার লেখাগুলোর মধ্যে এত বিস্তৃত নলেজ বা জ্ঞান দেখাতে পারলো। ঠিক আছে, যেই নলেজের মধ্যে কি কি আছে,
of the Elizabethan court as well as of multiple languages, the law, astronomy, music, the military and foreign lands and so on. তো শেক্সপিয়ারের সমস্ত লেখাগুলোকে যদি এক করা যায়, দেখা যাবে যে তার সমস্ত লেখার মধ্যে তিনি এলিজাবেথন কোর্ট মানে কুইন এলিজাবেথের রাজদরবার, সেখানকার আলোচনা আছে, বিভিন্ন ভাষা নিয়ে তিনি আলোচনা করেছেন, ল আইন নিয়ে আলোচনা করেছেন, অ্যাস্ট্রোনমি নিয়ে আলোচনা করেছেন, মিউজিক নিয়ে আলোচনা করেছেন, এমনকি মিলিটারি নিয়েও তিনি আলোচনা করেছেন এবং বিভিন্ন বিদেশের জায়গাও তিনি উল্লেখ করেছেন। তো কি করে সম্ভব হয় একজন 13 বছর বয়সে স্কুল ছেড়ে দেওয়া মানে পড়ুয়ার পক্ষে এত কিছু জানা? Perhaps he traveled, joined the army, worked as a tutor or all three. তো এবার হতে পারে যে শেক্সপিয়ার হয়তো বেশি পড়াশোনা করেননি, কিন্তু তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, তিনি আর্মিতে অংশগ্রহণ করেছিলেন, বা তিনি হয়তো টিউটর বা গৃহশিক্ষক হিসাবে ছাত্রদের পড়িয়ে তিনি তার জ্ঞান অর্জন করেছেন, হতে পারে। Yet no proof exists of any of those experiences. তবু কোনো ডকুমেন্ট এরকম পাওয়া যায়নি যেখানে এইগুলো পাওয়া যাবে বা পাওয়া গেছে যে শেক্সপিয়ার আদৌ ভ্রমণ করেছিলেন, বা আদৌ তিনি আর্মিতে জয়েন করেছিলেন, বা আদৌ তিনি টিউটর ছিলেন। তার মানে এগুলো হচ্ছে খালি কল্পনা। বাস্তবে শেক্সপিয়ার কোনোদিনই তিনি কোনো জায়গায় ভ্রমণও করেননি, বা তিনি আর্মিতেও ছিলেন না, বা তিনি টিউটরও ছিলেন না। তাহলে কি করে তার পক্ষে এত জ্ঞান অর্জন করা সম্ভব? নো লেটার্স অর সাইন ম্যানুস্ক্রিপ্টস রিটেন বাই শেক্সপিয়ার সার্ভাইভ। এবার শেক্সপিয়ারের আর কোনো লেখা ছাড়া আর কোনো কিছু ডকুমেন্ট পাওয়া যায়নি, বা তার সাইন করা কোনো ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায়নি। The appearance of Shakespeare's 6 surviving authenticated signatures, which they characterize as an illiterate scrawl, is interpreted as indicating that he was illiterate or barely literate. তো শেক্সপিয়ার শুধুমাত্র 6টা ডকুমেন্ট রেখে গেছেন, বা 6টা ডকুমেন্ট না, মানে বিভিন্ন ডকুমেন্টের মধ্যে শুধুমাত্র শেক্সপিয়ারের 6টা সই পাওয়া গেছে, যেই সইগুলো অথেন্টিসিয়েটেড, মানে সইগুলো দেখা গেছে যে এগুলো শেক্সপিয়ারেরই সই। কিন্তু সেই সইগুলোকে এই অ্যান্টি স্টার্টফোর্ডিয়ান তাদের এই সইগুলোকে সই বলে মনেই হয়নি, তাদের কাছে এটা ছিল জাস্ট অ্যান ইলিটারেট স্ক্রল মানে হচ্ছে অসাবধানভাবে তাড়াতাড়িভাবে কোনো কিছু লেখা। মানে শেক্সপিয়ার যদি এত জ্ঞানী পণ্ডিত হয়ে থাকেন তাহলে তার সিগনেচারটাও হবে সুন্দর, বা সেটা সিগনেচারটা হবে পরিষ্কার, কিন্তু যেই 6টা সই পাওয়া গেছিলো শেক্সপিয়ারের, তার মধ্যে 6টা সই ছিল হুড়োহুড়ি করে লেখা এবং কেয়ারলেস ওয়েতে লেখা। এবং এর জন্য তারা বলেছেন যে শেক্সপিয়ার হয়তো অল্প শিক্ষিত ছিল বা শিক্ষিত ছিলই না। As an authenticated document, Shakespeare left only a signed will to direct the disposal of his large estate. তো শুধুমাত্র একটাই ডকুমেন্ট শেক্সপিয়ার রেখে গেছেন, যেটা হচ্ছে শেক্সপিয়ারের উইল, এবং সেই উইলে শেক্সপিয়ারের পরবর্তীকালে সম্পত্তিগুলো কি হবে সেগুলো আলোচনা করা হয়েছে। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য উইল ইজ মানডেইন অ্যান্ড আনপোয়েটিক অ্যান্ড মেক্স নো মেনশন অফ পার্সোনাল পেপার্স, বুকস, পোয়েমস or the 18 plays that remained unpublished at the time of his death. তো যেই ভাষাতে সেই উইলটা লেখা হয়েছে সেই উইলটাও হচ্ছে একেবারে নিরস এবং আনপোয়েটিক, এবং সেই উইলের মধ্যে কোনো রকম পার্সোনাল পেপার বা বই বা কবিতা বা সেই 18টা নাটক যেগুলো শেক্সপিয়ারের মানে জীবিত যখন ছিলেন তখন অবধি পাবলিশ হয়নি, তো তাদের কোনো উল্লেখ সেই উইলের মধ্যে ছিল না। মানে ব্যাপারটা হচ্ছে যে যদি কেউ বাস্তবে সেগুলো লিখে থাকে তাহলে তার উইলের মধ্যে তার উল্লেখ থাকবে। যেরকম তিনি যখন মারা যাচ্ছেন তখন তার 18টা প্লে পাবলিশ হয়নি, ঠিক আছে? তো তিনি উইলে নিশ্চয়ই বলে যেতেন যে আমার 18টা প্লে এখানে রাখা আছে, আমার মৃত্যুর পর যেন সেগুলো পাবলিশ করে দেওয়া হয়, বা তিনি কোথায় কোথায় কী কী বই রেখে গেছেন, কবিতা রেখে গেছেন, সেগুলোর প্রকাশ থাকতো, কিন্তু তার উইলের মধ্যে এগুলোর কোনো উল্লেখ ছিল না। হি লেফট বিহাইন্ড নট আ সিঙ্গেল বুক, দো দ্য প্লেস ড্র অন 100 of texts। তো এইবার একটা মানুষের বাড়িতে যিনি এত কিছু লিখেছেন তার বাড়িতে শুধুমাত্র একটা উইল পাওয়া গেছে, একটা বইও পাওয়া যায়নি, ঠিক আছে? যদিও তার লেখার মধ্যে শয়ে শয়ে টেক্সটের উল্লেখ ছিল, ইনক্লুডিং সাম ইন ইটালিয়ান অ্যান্ড ফ্রেঞ্চ দ্যাট হ্যাড নট ইয়েট বিন ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ। এমনকি জানা গেছে যে তিনি এমন অনেক টেক্সট লিখেছিলেন যেগুলো ইটালিয়ান ভাষাতে বা ফ্রেঞ্চ ভাষায় ছিল, এবং সেগুলো আজ অব্দি ইংরেজিতে ট্রান্সলেটও করা হয়নি। কিন্তু সেরকম কোনো বই তার বাড়ি থেকে পাওয়া যায়নি, বা তার উইলেও তার কোনো উল্লেখ ছিল না। Nor did he leave any musical instruments, though the plays use at least 300 musical terms and refer to 26 instruments. এমনকি
তার লেখাগুলোর মধ্যে 300-র উপরে মিউজিক্যাল শব্দ ব্যবহার করা হয়েছে এবং 26টা মিউজিক্যাল যন্ত্রের কথা বলা হয়েছে, কিন্তু তার বাড়ি থেকে একটাও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়নি। He was an actor and a moneylender, a profile that does not match what we like to think a real writer should be. তো এইবার এন্ট্রি মানে যারা আর কি যারা মনে করেন, যে একটু আগে বললাম, যারা মনে করেন যে শেক্সপিয়ার একটি ছদ্মনাম ছিল এবং যে ভদ্রলোক শেক্সপিয়ার নাম নিয়ে লিখছিল তিনি অ্যাকচুয়ালি শেক্সপিয়ার ছিলেন না, তিনি হয়তো অন্য কোনো লেখক বা অন্য কোনো লেখকের দল ছিল, তো তাদের মতে শেক্সপিয়ার, যিনি ইংল্যান্ডে শুধুমাত্র স্টেজে পারফর্ম করতেন এবং মানি লেন্ডার এবং মানুষকে টাকা ধার দিতেন, তো তার পক্ষে, সেরকম একটা অর্ডিনারি লোকের পক্ষে এত বড় মাপের লেখক হওয়া সম্ভব না। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে ইংল্যান্ডে শেক্সপিয়ার নামে লোক ছিল, কিন্তু যেই লোকটা শেক্সপিয়ার নাম নিয়ে ছিল সেই লোকটা বাস্তবে ছিল স্টেজ পারফর্মার। সে স্টেজে পারফর্ম করতো এবং পরবর্তীকালে তার অবস্থা ভালো হয় এবং সে একটা স্টেজের কোম্পানির শেয়ার হোল্ডারও হয়। ঠিক আছে, কিন্তু তা থেকে এটা প্রমাণ পায় না যে যে বইগুলো পাবলিশ হয়েছে, সেটা কবিতার হোক বা নাটকের হোক, যে বইগুলোর উপরে যে শেক্সপিয়ার লেখা ছিল, এই শেক্সপিয়ার আর ওই স্টেজে পারফর্ম করা শেক্সপিয়ার একই লোক। ঠিক আছে, তো এই ক্রিটিকদের মতে যে ইংল্যান্ডে শেক্সপিয়ার নাম নিয়ে ছিল সেই ভদ্রলোক আর আমাদের বইতে আমরা যে শেক্সপিয়ারকে পাচ্ছি এরা এক নয়। ঠিক আছে, এই শেক্সপিয়ার যাদেরকে নিয়ে আমরা পড়ছি বা যাকে নিয়ে আমরা পড়ছি, এই শেক্সপিয়ার হচ্ছে একটা ছদ্মনাম, যার আড়ালে হয়তো অন্য কোনো লেখক বা হয়তো অন্য কোনো লেখকের দল তারা লেখাগুলো লিখেছিল। তো এই একটা বিশাল বড় সমালোচনা দেখা যায়। এবং আরেকটা সমালোচনা উঠেছিল, সেটা হচ্ছে ওয়াজ শেক্সপিয়ার আ ফিমেল। ঠিক আছে, মানে এমনও বলা হয়েছে যে শেক্সপিয়ার আসলে কোনো পুরুষই ছিল না, সেটা শেক্সপিয়ারের আড়ালে যিনি লেখাগুলো লিখছিলেন তিনি ছিলেন একজন মহিলা। তো দেখি কি বলছে। Another controversy raises the question, why was Shakespeare able to see the woman's position right entirely as if he were a woman in a way that none of the other playwrights of the age were able to? তো এবার ক্রিটিকদের মতে এমন একজন ব্যক্তি মানে যার সমকালীন কোনো নাট্যকাররাই তার মতো ওমেন সাইকোলজি জানে এমনভাবে কোনো লেখাতে ফোটাতে পারেননি। মানে ব্যাপারটা হচ্ছে যে শেক্সপিয়ারের পক্ষে কি করে মহিলাদের সম্পর্কে এত ভাস্ট নলেজ থাকে। ঠিক আছে, মানে একটা মেয়ের মনে কি চলছে সেটা কি করে শেক্সপিয়ার ছেলে হয়ে বুঝতে পারলো এত নিখুঁতভাবে। এবং শুধু শেক্সপিয়ারই কেন বুঝতে পারলো, শেক্সপিয়ারের কোনো কন্টেম্পোরারি মানে সেই সময়কার সমকালীন কোনো নাট্যকার মেয়েদেরকে নিয়ে এত ডিটেলসে আলোচনা করেনি যতটা শেক্সপিয়ার আলোচনা করেছিলেন। দ্য ক্রিটিক জন রাস্কিন said, Shakespeare has no heroes, he has only heroines. এই সম্পর্কে জন রাস্কিন একটা মন্তব্য করেছেন যে শেক্সপিয়ার নাটকগুলোতে আমরা হিরো দেখি না, সেখানে শুধু হিরোইনই দেখি এবং হিরো থাকলেও তাদেরকে হিরোইনরাই ডোমিনেট করে। A striking number of those heroines refuse to obey rules. এবং তার লেখাগুলোর মধ্যে যে হিরোইনদের আমরা পেয়েছি তারা কেউ আইন মানতে বাধ্য না। অ্যাটলিস্ট 10 ডিফাই দেয়ার ফাদার্স, তাদের মধ্যে 10 জন হিরোইন তাদের বাবাদের অমান্য করে। 6 লিড আর্মিস, এমনকি 6 জন আর্মিকে লিড করে। ঠিক আছে, আমরা নিজেরা দেখেছি যে ম্যাকবেথের মধ্যে আমরা দেখেছিলাম যে কি করে ম্যাকবেথকে লেডি ম্যাকবেথ অপারেট করে। ঠিক আছে, তো এমনকি আমরা ওথেলোতে দেখেছি যে সেখানে ডেসডিমোনা তার বাবার এগেইনস্টে বাবাকে ডিফাই করে সে ওথেলোর সঙ্গে বিয়ে করে। তো এই সমস্ত ছোট ছোট উদাহরণ আমরা দেখতে পাই। নো মেন ইন দ্য রেনেসাঁ ইংল্যান্ড রোড ফর দ্য থিয়েটার। তো এইবার তো তার মানে হচ্ছে যে যে সমস্ত হিরোইন আমরা শেক্সপিয়ারের নাটকে দেখি সেই হিরোইনগুলো কেউ অর্ডিনারি হিরোইন ছিল না। তো একে তো শেক্সপিয়ারের পক্ষে এত হিরোইন কি করে নিখুঁতভাবে পোর্ট্রে করা সম্ভব হলো সেটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে ক্রিটিকদের মতে রেনেসাঁর সময়, মানে যে বললাম যে এই সময় রেনেসাঁ, ইতালিতে রেনেসাঁ নবজাগরণ ঘটেছিল, তো সেই নবজাগরণের সময় ইংল্যান্ডে কোনো মহিলাই কি করেছিল, রোড ফর দ্য থিয়েটার। ঠিক আছে, তারা কেউ কোনো মহিলা থিয়েটারের জন্য লিখতে পারতো না, নাটক লিখতে পারতো না, বিকজ দ্যাট ওয়াজ এগেইনস্ট দ্য রুলস, কারণ সেই সময় মহিলাদের লেখার অধিকার ছিল না। Then was the writer writing Immortal War in the same year that Shakespeare's name first appeared in print on the poem Venus and Adonis a Woman? তো এইবার প্রশ্ন হচ্ছে যে তাহলে
যে সময় শেক্সপিয়ার লিখছিল এবং একটা লেখার মধ্যে, একটা কবিতার মধ্যে শেক্সপিয়ারের নাম যে সময় প্রথম প্রকাশিত হয়, সেই কবিতাটা হচ্ছে ভেনাস অ্যান্ড অ্যাডোনিস। তো যার নাম প্রকাশিত হয়েছিল এই কবিতার উপরে, যেই শেক্সপিয়ারের নাম আমরা জানি, তারা কি তাহলে কোনো মহিলা ছিল? ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে যে শেক্সপিয়ারের নাম লিটারেরি জগতে, সাহিত্য জগতে প্রথম উঠে আসে এই ভেনাস আর অ্যাডোনিস এই কবিতাটার মধ্যে দিয়ে। তো এইবার যেই নামটা উঠে আসছিল, মানে যেই নামটা শেক্সপিয়ার এই নামটা যে উঠে আসছিল, তাহলে এই শেক্সপিয়ার কি আসলে কোনো মহিলা ছিল? ব্যাকগ্রাউন্ডে কি কোনো মহিলা ছিল যে শেক্সপিয়ার নাম নিয়ে লিখছিল সেই সময়? তাহলে কে ছিল সেই মহিলা? ওয়ান ক্যান্ডিডেট ইজ ম্যারি সিডনে। তো এবার ক্রিটিকদের ধারণা যে মহিলাদের মধ্যে মানে কে ছিল সেই মহিলা, সম্ভবত ম্যারি সিডনে নামক কোনো মহিলা, দ্য কাউন্টেস অফ পেমব্রোক, এবং তিনি ছিলেন পেমব্রোকের কাউন্টেস বা স্ত্রী, অ্যান্ড বিলাভেড সিস্টার অফ দ্য সেলিব্রেটেড পোয়েট ফিলিপ সিডনে। এবং একটু আগে সিডনে সম্পর্কে আলোচনা করেছিলাম, তিনি ছিলেন সিডনের বোনও, ওয়ান অফ দ্য মোস্ট এডুকেটেড উম্যান অফ আর টাইম অ্যান্ড এ ট্রান্সলেটার অ্যান্ড এ পোয়েট। এবং এই মেরি সিডনে তিনি ছিলেন সেই সময়কার, মানে শেক্সপিয়ারের নিয়ে আমরা আলোচনা করছি, তো সেই যুগের একজন শিক্ষিত মহিলা, এবং তিনি অনেক কিছু ট্রান্সলেট করেছিলেন এবং তিনি কবিও ছিলেন। অ্যানাদার ক্যান্ডিডেট ইজ এমিলিয়া বাসানো, এবং আরেকজন মেয়েকেও ধরা হয় যে হয়তো এই মহিলাটাও হতে পারে শেক্সপিয়ার, সে হচ্ছে এমিলিয়া বাসানো। শি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ওমেন ইন ইংল্যান্ড টু পাবলিশ আ ভলিউম অফ পোয়েট্রি আর্গুইং ফর ওমেন্স লিবার্টি অ্যান্ড এগেইনস্ট মেল অপারেশন। তো এই এমিলিয়া বাসানো, সে ছিল ইংল্যান্ডের প্রথম মহিলা যে কবিতার একটা ভলিউম বের করেছিল, এবং যে কবিতাগুলোর মধ্যে তিনি মহিলাদের স্বাধীনতা এবং পুরুষদের যে শাসন তার এগেইনস্টে তিনি বলেছিলেন। তো এইবার যেহেতু আমরা দেখলাম যে শেক্সপিয়ারের নাটকের মধ্যে অনেক হিরোইনরাই রুলস মানত না, তার মানে কি তাহলে এই এমিলিয়া বাসানো, যিনি মহিলাদের স্বাধীনতার কথা বলেছিলেন এবং পুরুষদের শোষণের কথা বলেছিলেন, তাহলে তিনি কি ছিলেন সেই শেক্সপিয়ারের পিছনে লুকিয়ে থাকা সেই ফিমেল রাইটার? এই প্রশ্নগুলো ওঠে। শেক্সপিয়ার ওয়াজ শেক্সপিয়ার। তো এইবার এটা গেল এক লাইনের যুক্তি, একদিকের যুক্তি, যেখানে দেখানো হয়েছে যে শেক্সপিয়ার আসলে কোনো একজন ব্যক্তি ছিল না, বা কোনো কয়েকজন ব্যক্তির দল ছিল যারা শেক্সপিয়ার নাম নিয়ে লিখছিল। এবং শেক্সপিয়ার নামে আমরা ইংল্যান্ডে যে ভদ্রলোকে দেখতে পারি, যার জন্ম স্টার্টফোর্ডে হয়েছিল, সে ছিল শুধুমাত্র একজন অ্যাক্টর এবং মানি লেন্ডার, তার পক্ষে এত কিছু লেখা সম্ভব না। বা শেক্সপিয়ার নাম ছিল আসলে কোনো মহিলা, যে হতে পারে এমিলিয়া বাসানো, বা যে হতে পারে ম্যারি সিডনে। ঠিক আছে, এইবার আরেক দল যারা শেক্সপিয়ারের সাপোর্টার, তারা বলছেন যে না, শেক্সপিয়ারই ছিলেন, মানে যে ভদ্রলোক ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন শেক্সপিয়ার নাম নিয়ে, তিনি এই তার সমস্ত লেখা মালিক, অন্য কেউ না। এদের যুক্তিগুলো একবার দেখে নিই। But Shakespeare scholars see no reason to suspect that the name was a pseudonym or that the actor was a fraud for the author. তো এই শেক্সপিয়ার স্কলার্স যারা শেক্সপিয়ারকে মনে করেন যে অ্যাকচুয়ালি শেক্সপিয়ার অরিজিনালে আছেন, মানে ছিলেন, তিনি কোনো ছদ্মনাম নাম নিয়ে লিখছিলেন না, অথবা তার নামটা অন্য কোনো অথর সামনে রেখে ব্যবহার করছিল না। তাদের যুক্তিগুলো দেখি আমরা কি বলছে। Because Shakespeare wrote insightfully about women does not mean he was one. Just like because Shakespeare saw so penetratingly into the minds of homicides like Macbeth and Claudius, he was a murderer too. তো এবার এদের বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র শেক্সপিয়ার মহিলাদের মনের ভিতরে কি চলছে সেটা দেখতে পারতেন বা সেটা উপলব্ধি করতে পারতেন, এর মানে এই না যে তিনি মহিলাই ছিলেন। ঠিক আছে, ঠিক যেইভাবে ম্যাকবেথ বা ক্লডিয়াস এগুলোর মধ্যে আমরা দেখি যে ম্যাকবেথ কি করে, মানে এই যে মার্ডারের পর মার্ডার করেছিল, বা ক্লডিয়াস মার্ডারের পর মার্ডার করেছিল, তার মানে কি, তার মানে শেক্সপিয়ার মার্ডারাররা কেমন হয় সেটাও তিনি জানতেন। তো তার মানে কি তিনি মার্ডারার ছিলেন না? তো তার মানে শেক্সপিয়ারের এদের সম্পর্কে নলেজ ছিল, কিন্তু শেক্সপিয়ারই ছিলেন। ইটস পসিবল টু লেন্ড মানি অ্যান্ড অ্যাক্ট অ্যান্ড স্টিল রাইট গ্রেট প্লেস। এবার আরেকটা যুক্তি হচ্ছে যে একজন ভদ্রলোক সে টাকা ধার দেয় বলে বা সে স্টেজে পারফর্ম করে বলে যে সে লিখতে পারবে না, এমন কোনো ধারণা মানে হতে পারে না। তো তিনি একই সঙ্গে টাকা ধারও দিয়েছেন, একই সঙ্গে তিনি স্টেজে পারফর্ম করেছেন, এবং একই সঙ্গে তিনি গ্রেট প্লেস তিনি লিখেছেন। The Tragedy of Mariam, an Elizabethan drama written by a noble lady Elizabeth Cary and proudly printed on its title page, makes clear that there was no stigma attached to an Elizabethan woman writing or publishing a play. তো এইবার
যারা এই যুক্তিটা দেখিয়েছিলেন যে এলিজাবেথান পিরিয়ডে কোনো মহিলাদের লেখার পারমিশন ছিল না, তাদের এগেইনস্টে শেক্সপিয়ারের সাপোর্টাররা বলেছেন যে এলিজাবেথান পিরিয়ডেই দ্য ট্র্যাজেডি অফ ম্যারিয়াম বলে একটা নাটক বেরোয়েছিল, যেটা লিখেছিল এলিজাবেথ ক্যারি নামক একজন ভদ্রমহিলা, এবং তিনি গর্বের সঙ্গে তার বইয়ের টাইটেলের মধ্যে বা বইয়ের প্রথম পেজের মধ্যে তিনি তার নামও পাবলিশ করেছিলেন। এবং এর থেকে বোঝা যায় যে এলিজাবেথান পিরিয়ডে মহিলাদের লেখার উপরে কোনো বিধিনিষেধ ছিল না। Several contemporaries like Ben Jonson, Francis Beaumont, John Webster alluded to Shakespeare as being a writer under his own name besides an actor. এছাড়া শেক্সপিয়ারের সাপোর্টারদের মতে শেক্সপিয়ারের সমকালীন অনেক লোক ছিল, যেরকম বেন জনসন, ফ্রান্সিস বিউমন্ট, জন ওয়েবস্টার। এরা সবাই হচ্ছে লিটারি মানে জগতের সঙ্গে জড়িত, কেউ কবিতা লিখতেন, কেউ নাটক লিখতেন, এবং এরা সবাই শেক্সপিয়ারকে তাদের কোনো না কোনো জায়গায় তারা শেক্সপিয়ারের নামটা উল্লেখ করেছিলেন এবং শেক্সপিয়ারকে তারা লেখক হিসাবেই উল্লেখ করেছেন, ঠিক আছে। এবং তারা বলেছেন যে শেক্সপিয়ার অ্যাক্টর ছিলেন, তার সঙ্গে সঙ্গে তিনি লেখকও ছিলেন। তো যেহেতু সমকালীন অনেকেই শেক্সপিয়ার উল্লেখ করেছেন, তার মানে ধরে নেওয়া যেতেই পারে যে শেক্সপিয়ার নামে যে ভদ্রলোক ইংল্যান্ডে ছিলেন, যিনি অ্যাক্টর ছিলেন, তিনি তার পাশাপাশি প্লে রাইটও ছিলেন, মানে নাটক পারফর্ম করার পাশাপাশি তিনি নাটক লিখতেনও। তাহলে এটা গেল শেক্সপিয়ারের পরিচয় নিয়ে একটা দ্বন্দ্ব, যেখানে আমরা দেখলাম যে কিছু লোক শেক্সপিয়ারের এগেইনস্টে কিছু কথা বলছে এবং কিছু লোক শেক্সপিয়ারের সাপোর্টে কিছু কথা বলছে, ঠিক আছে। তো এইবার আমরা একটা নতুন টপিকে যাব, সেটা হচ্ছে ওয়াজ শেক্সপিয়ার হোমোসেক্সুয়াল আর গে। তো এইবার বিষয়টা হচ্ছে যে শেক্সপিয়ার তাহলে শেক্সপিয়ারই ছিল, এটা ধরে নিলাম। এইবার শেক্সপিয়ারের সনেট সিরিজ 154টা সনেট, তার মধ্যে প্রথম 1 থেকে 126টা সনেট তিনি লিখলেন একটা যুবককে নিয়ে, যার মধ্যে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডেও আছে। তো একজন লেখক কি করে একটা যুবককে এতটা হাইলাইট করতে পারে? তো এখান থেকে ক্রিটিকদের মনে আরও একটা প্রশ্ন আসলো যে শেক্সপিয়ার কি তাহলে হোমোসেক্সুয়াল ছিলেন বা তিনি কি গিয়েছিলেন? দেখি কি বলছে। শেক্সপিয়ার্স ইন্টিমেট ফিলিংস টু আ ফেয়ার ইউথ ইন দ্য সনেট সিরিজ 1 to 126 lead some critics to conclude that the poems had their origin in Shakespeare's homosexual or bisexual attachment to the young woman. এবার এই 1 থেকে 126টা সনেট, যেখানে শেক্সপিয়ার কোনো একজন সুন্দর যুবককে নিয়ে লিখেছেন এবং তার মানে সেই যুবকের প্রতি তিনি তার ইন্টিমেট ফিলিংসগুলো শেয়ার করেছেন, তার থেকে ক্রিটিকরা মনে করেন যে হয়তো শেক্সপিয়ারের মধ্যে হোমোসেক্সুয়াল বা বাইসেক্সুয়াল টেন্ডেন্সি ছিল। But considered in the light of the Renaissance vogue of friendship, which could be of an intense emotional or mental relationship, it is generally agreed that the sonnets originated from the love for a friend, a love which is platonic. কিন্তু শেক্সপিয়ার যে সময় লিখছিলেন রেনেসাঁ পিরিয়ড, সেই সময় পুরুষদের মধ্যে এইরকম ফ্রেন্ডশিপ ছিল, প্রচলনে ছিল, ঠিক আছে, এবং ফ্রেন্ডশিপটা প্রচণ্ড ইমোশনাল বা এবং ইন্টেন্সও ছিল। তো সেখান থেকে এটা ধরে নেওয়া যেতে পারে যে শেক্সপিয়ার যে বন্ধুকে নিয়ে তিনি লিখেছেন, সেই বন্ধুর প্রতি তার যে ভালোবাসা ছিল সেটা হোমোসেক্সুয়াল ছিল না বা বাইসেক্সুয়াল ছিল না, সেটা ছিল প্ল্যাটোনিক লাভ, ঠিক আছে। প্ল্যাটোনিক লাভটা কি? প্ল্যাটোনিক লাভ ইন ইটস মডার্ন পপুলার সেন্স ইজ অ্যান অ্যাফেকশনেট রিলেশনশিপ ইন্টু উইচ দ্য সেক্সুয়াল এলিমেন্ট ডাজ নট এন্টার। এবার ইংরেজি সাহিত্যে প্ল্যাটোনিক লাভটা তোমরা অনেক জায়গায় পাবে। প্ল্যাটোনিক লাভ হচ্ছে এমন ধরনের ভালোবাসা যেখানে ভালোবাসাটা শুধুমাত্র সেক্সের জন্য থাকে না, ঠিক আছে, সেখানে ভালোবাসাটা হচ্ছে একটা ইন্টেন্স অ্যাটাচমেন্ট টু ওয়ান অ্যানাদার। তো এইবার রেনেসাঁর যুগে পুরুষদের মধ্যে যে বন্ধুত্বটা ছিল, সেই বন্ধুত্বটা প্রচণ্ড গভীর ছিল, ইন্টেন্স ছিল, এবং তাদের এই গভীর বন্ধুত্বটাকে কোনোদিনও আমরা হোমোসেক্সুয়ালিটি নাম দিতে পারি না, ঠিক আছে। তাদের সেই সময়কার সেই পিরিয়ডের তাদের সেই বন্ধুত্বটা ছিল প্ল্যাটোনিক ভালোবাসা, ঠিক আছে, বা প্ল্যাটোনিক লাভ। একটা উদাহরণ দেখবে, ইন 12th Night, challenged by the Duke, Antonio explains that his foolhardy mission into enemy territory was for his but Sebastian's sake, pure for his love, a love that two men had cultivated for the previous 3 months, spent day and night in each other's company. তো এইবার শেক্সপিয়ারের লেখাগুলোর মধ্যে যে বন্ধুর প্রতি বন্ধুর একটা টান পাওয়া যায়, সেটা আমরা 12th নাইটে দেখেছি যে যখন সেবাস্টিয়ানকে বাঁচানোর পরে অ্যান্টোনিও সে জানতো যে ইলিরিয়াতে আসলে তার প্রাণহানি ঘটতে পারে, কারণ বহুদিন আগে সে ডিউকের নেফিউকে মার্ডার করেছিল কোনো লড়াইতে। সেটা জানার পরেও অ্যান্টোনিও সে সেবাস্টিয়ানের জন্য সে ইলিরিয়াতে আসলো,
ঠিক আছে। এবং সে ডিউককে কথায় কথায় এটাও বলে যে বিগত 3 মাস থেকে তারা বন্ধুর মতো একে অপরের সঙ্গে থাকে, এমনকি তারা দিন রাত তারা একে অপরের সঙ্গে কাটিয়েছিল, ঠিক আছে। তো এইবার কোনো বন্ধুর মধ্যে আমরা এতটা অ্যাটাচমেন্ট হয়তো বর্তমানে যদি দেখি তাহলে তাদেরকে আমরা হোমোসেক্সুয়াল বলে বলবো, কিন্তু সেই সময় সেটা নর্মাল ছিল এবং তার একটা উদাহরণ 12 নাইটে দেখা গেছে। In the Renaissance England, close friends were expected to be physically affectionate, which meant it was not unusual for people of the same sex to embrace, kiss or share a bed. তো মোদ্দা কথা হচ্ছে যে রেনেসাঁর সময় ইংল্যান্ডে ক্লোজ বন্ধুরা তারা এতটাই ক্লোজ হতো যে তারা একে অপরকে আলিঙ্গন করা, কিস করা বা একে অপরের সঙ্গে বিছানা শেয়ার করে রাত্রে ঘুমানো, এগুলো কোনো কিছু তারা অ্যাবনর্মাল হিসাবে দেখতো না, ঠিক আছে। তাদের কাছে এগুলো নর্মাল ছিল এবং তারা সেই জন্য ওই সময়কার লেখাগুলোর মধ্যে আমরা ফ্রেন্ডের প্রতি যদি এতটা গভীর ভালোবাসা দেখতেও পারি, সেই ভালোবাসাটা ছিল নর্মাল, সেটা প্ল্যাটোনিক ভালোবাসা, তার মধ্যে কোনো নোংরা কিছু ছিল না। So it will be unwise to judge Shakespeare's intense emotional attachment to his friend of the controversial identity on the basis of the modern term homosexuality. তো সেই জন্য যদি আমরা শেক্সপিয়ারের যে বন্ধুকে উদ্দেশ্য করে, সেই বন্ধু যেই হোক, সেই যেই বন্ধুকে উদ্দেশ্য করে তিনি সনেটগুলো লিখেছেন, সেই বন্ধুর সঙ্গে শেক্সপিয়ারের যে একটা নোংরা সম্পর্ক ছিল, যদি আমরা সেটা ধরে নিই তাহলে সেটা ভুল করা হবে। শেক্সপিয়ারের পক্ষে সেই যুগে বন্ধুর প্রতি ওরকম গভীর টান থাকাটা খুব নর্মাল। এবার আমরা চলে আসি পরের প্রশ্নে, হু ওয়াজ দ্যাট ফ্রেন্ড। তো আমরা শ্যালাই কম্পেয়ার দি টু এর সমাজ যে সনেটের মধ্যে দেখবো যে এটা কোনো বন্ধুকে নিয়ে লেখা হয়েছে, কিন্তু শেক্সপিয়ারের কোনো সনেটের মধ্যে সেই বন্ধুর নাম পাওয়া যায়নি, যার জন্য তার বন্ধুকে নিয়েও একটা বিতর্ক উঠে আসে যে সেই বন্ধুটা কে ছিল। এবার আমরা সেটা নিয়ে আলোচনা করব। দ্য মিস্ট্রি অফ দ্য ফেয়ার ইউথ টু হুম মেনি অফ দ্য সনেটস আর অ্যাড্রেসড রিভলভস অ্যারাউন্ড 2 ইলাইট মেন অফ দ্য টাইম। তো এবার বলছে যে সনেট, যে তার সমস্ত সনেটে 1 থেকে 126টা সনেটের মধ্যে তিনি যে ফেয়ার ইউথ বা সুন্দর যুবকের কথা বলেছেন, সেই যুবক কে ছিল সেটা নিয়ে দুজনের নাম উঠে আসে। সেই সময়কার দুজন সম্ভ্রান্ত ব্যক্তি, দুজনের নাম উঠে এসেছে। তারা হচ্ছে হেনরি রিও থেসলি, যিনি ছিলেন সাউথহ্যাম্পটনের 3 নম্বর আর্ল, আরেকজন হচ্ছেন হু ওয়াজ এ নোটেড প্যাট্রন অফ সেভারাল রাইটার্স। এবং এই হেনরি রিও থেসলি তিনি ছিলেন ওই যুগের অনেক লেখকের প্যাট্রন। প্যাট্রন কি জিনিস সেটা আমি একটু পরে বুঝাচ্ছি। আরেকজন ক্যান্ডিডেট হচ্ছেন উইলিয়াম হার্বার্ট, 3rd আর্ল অফ পেমব্রোক, যিনি পেমব্রোকের 3 নম্বর আর্ল, উইথ হুম শেক্সপিয়ার ইজ বিলিভ টু হ্যাভ হ্যাড সাম কানেকশন। এবং অনেকে অনুমান করেন যে এই আর্ল অফ পেমব্রোক মানে উইলিয়াম হার্বার্টের সঙ্গে শেক্সপিয়ারের কিছু সম্পর্ক ছিল। তো শেক্সপিয়ারের ফ্রেন্ড কে ছিল সেই নিয়ে দুজনের নাম উঠে আসছে। একজন হচ্ছে হেনরি রিও থেসলি, আরেকজন হচ্ছে উইলিয়াম হার্বার্ট, ঠিক আছে। অনেক সময় HW বা WH এইভাবে বলা হয়। তো এই দুজনই ছিলেন সেই সময়কার সম্ভ্রান্ত মানে ইলাইট সোসাইটির ক্যান্ডিডেট। এবং তাদের মধ্যে আবার হেনরি রিও থেসলি অলরেডি অনেক লেখকের প্যাট্রন হিসাবেও কাজ করেছেন। It is, however, almost settled that the young man of Shakespeare's adoration was the Earl of Southampton. যদিও এখন এই বিতর্কটা আর নেই এবং সবাই ধরে নিয়েছে যে এই দুজন ব্যক্তির মধ্যে যিনি সাউথহ্যাম্পটনের আর্ল ছিলেন হেনরি রিও থেসলি, তিনি আসলে শেক্সপিয়ারের সনেটগুলোর ফ্রেন্ড, যিনি মানে যাকে ফ্রেন্ড হিসেবে উল্লেখ করেছেন তিনি ছিলেন সেই হেনরি রিও থেসলি, বা তিনি ছিলেন সেই সাউথহ্যাম্পটনের 3 নম্বর আর্ল। তারা একই ব্যক্তি। আচ্ছা, তো এইবার আমরা চলে যাচ্ছি যে বন্ধুর মানে যার পরিচয় আমরা জানতে পারলাম শেক্সপিয়ারের বন্ধু ছিল তাহলে হেনরি রিও থেসলি বা সাউথহ্যাম্পটনের 3 নম্বর আর্ল। তো এবার তার সঙ্গে শেক্সপিয়ারের সম্পর্ক কী ছিল, মানে কেন তিনি তাকে নিয়ে এত কিছু বলেছেন তার সনেটগুলোর মধ্যে, সেটা একটু আলোচনা করি। টু সাকসিড অ্যাট এনি আর্টিস্টিক প্রজেক্ট ইন টুডোর ইংল্যান্ড, আর্টিস্ট উড নিড আ প্যাট্রন। তো টুডোর ইংল্যান্ড কেন বলা হচ্ছে, কারণ যে সময় শেক্সপিয়ার সনেটগুলো লিখেছেন সেই সময় যে টুডোর ডাইনেস্টি ছিল, সে বলছে সেই সময় যে কোনো আর্টিস্টের যদি সাকসেস হতে হতো তাহলে তাদের একজন প্যাট্রনের প্রয়োজন পড়তো। প্যাট্রন মানে পৃষ্ঠপোষক, মানে যাকে তোষামত করে কিছু কাজ করানো যায়। A patron was a wealthy aristocrat who could help an artist print his work and support some of his living needs. তো প্যাট্রন ছিল একজন ওয়েলদি অ্যারিস্টোক্র্যাট, অভিজাত সম্প্রদায়ের একজন ব্যক্তি, যিনি কোনো আর্টিস্টকে তার লেখা প্রিন্ট করতেও সাহায্য করবেন এবং লেখকদের মানে জীবনে তো অনেক রকম প্রয়োজনীয়তা আছে, মানে আর্থিক দিক থেকেও এই প্যাট্রনরা তাদের লেখকদেরকে সাপোর্ট করতেন। The reason patrons were so crucial was because it was equally important for an artist to have a reputation among elite high society as it was for them to be talented. তো এবার সেই সময় ইংল্যান্ডে যে কোনো আর্টিস্টের প্যাট্রনের প্রয়োজন ছিল, তার কারণ হচ্ছে মানে আর্টিস্টকে যদি
ভদ্র সমাজে একটা নাম করতে হয়, ঠিক আছে। এবং সেই সময় ইংল্যান্ডে ভদ্র সমাজে এন্টারটেনমেন্টের একটাই উপায় ছিল, সেটা হচ্ছে লিটারেচার, সাহিত্য। এবার সেই ভদ্র সমাজের মধ্যে যদি নাম অর্জন করতে হয় তাহলে কোনো না কোনো প্যাটার্নের হাত ধরেই এগিয়ে আসতে হবে। রাইটিং প্লেস উড নট বি এনাফ টু এনশিওর শেক্সপিয়ার হিজ রেপুটেশন ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড অফ টুডোর ইংল্যান্ড। তো এবার সেই সময় ইংল্যান্ডে শেক্সপিয়ার অলরেডি জনপ্রিয় ছিলেন আমরা জানি, কিন্তু শেক্সপিয়ারের জনপ্রিয়তা ছিল মেনলি ড্রামাটিস্ট হিসাবে, নাট্যকার হিসাবে, ঠিক আছে। কবিতা লেখার ক্ষেত্রে শেক্সপিয়ার তখনও একটা নতুন নাম। তো সেই সময় অলরেডি শেক্সপিয়ারের সমসাময়িক সিডনি স্পেন্সার তারা প্রচুর সনেট লিখছিলেন এবং তাদের সঙ্গে শেক্সপিয়ারের একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। তো তাদেরকে পার করে যদি উঠে আসতে হয় তাহলে শেক্সপিয়ারের একজন প্যাট্রন লাগবে। দ্য অনলি ওয়ে টু অ্যাচিভ দিস রেপুটেশন ওয়াজ টু হ্যাভ সামওয়ান হু ওয়াজ আ মেম্বার অফ দ্য নোবিলিটি টু ভাউচ ফর হিম। তো যেটা বললাম যে যদি ভদ্র সমাজে রেপুটেশন অর্জন করতে হয় তাহলে এমন একজনের হাত ধরে এগিয়ে আসতে হবে যে সেই লেখকের হয়ে প্রচার করবে। তো শেক্সপিয়ারেরও একজন প্যাট্রনের প্রয়োজন হলো। হেনরি ওয়াজ এ পপুলার ফিগার। From a young age, Henry had been raised by Lord Burghley, Elizabeth I's chief minister, to save him from the corrupting influence of his father. তো এইবার এই হেনরি রিওথেসলি তিনি ছোটবেলা থেকে লর্ড বার্গলে নামক একজন ভদ্রলোক, যিনি কুইন এলিজাবেথের প্রধানমন্ত্রী ছিলেন, তার দ্বারা তিনি লালিত পালিত হয়েছিলেন এবং তাকে তার বাবা থেকে দূরে রাখা হয়েছিল। তো বাই 19 হেনরি ওয়াজ ওয়েল এস্টাবলিশড অ্যাজ আ ওয়েলদি মেম্বার অফ দ্য কোর্ট। তো মাত্র 19 বছর বয়সে রয়্যাল কোর্টে একজন ধনী ব্যক্তি হিসাবে হেনরি রিওথেসলি তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। অ্যান্ড ওয়াজ ওয়েল নোন ফর হিজ এনথুজিয়াজম ফর লিটারেচার। এবং এই হেনরি রিওথেসলির সাহিত্যের প্রতি একটা বিশেষ টান ছিল এবং তার জন্য তিনি যথেষ্ট জনপ্রিয় ছিলেন। শেক্সপিয়ার ক্যাপিটালাইজড অন দিস অ্যান্ড সট টু উইন হিজ ফেভার। শেক্সপিয়ার সেটা বুঝতে পেরেছিলেন এবং তিনি যেভাবে হোক এই হেনরি রিওথেসলি তার ফেভারটা অর্জন করতে চেয়েছিলেন। তো সেই কারণে বলা যায় যে শেক্সপিয়ার হেনরি রিওথেসলিসকে সন্তুষ্ট করার জন্যই তার প্রশংসায় তিনি এতগুলো সনেট লেখেন, সেটা হতে পারে। বাট ওয়াই উড আ নোবেলম্যান ওয়ান্ট টু ওয়েস্ট হিজ টাইম অ্যান্ড মানি অন সাপোর্টিং আর্টিস্ট। তো এটা গেল কেন লেখকদের প্যাট্রনের প্রয়োজন হয়। এবার প্যাট্রনদের কি ঠাকা পড়লো যে এই লেখকদের মানে লেখা ছাপানো থেকে শুরু করে তাদের আর্থিকভাবে হেল্প করা এগুলোর প্রয়োজন কেন হলো এই প্যাট্রনদের? Firstly, it was the aim of most of the elites to gain political power by either situating themselves or their family members in the royal court or attracting the attention of the queen and her courtiers. তো এবার বলছে যে সেই সময় যারা এই ইলাইট মানে সম্প্রদায়ের মধ্যে পড়তো, যারা অভিজাত ছিল, এই অভিজাতরা অনেকেই পলিটিক্যাল পাওয়ার অর্জন করার মনের মধ্যে এদের লোভ ছিল। এই পলিটিক্যাল পাওয়ার অর্জন করার জন্য এদের হাতে দুটো উপায় ছিল। একটা হচ্ছে নিজেকে হোক বা পরিবারের অন্য কাউকে হোক যেভাবেই হোক রয়্যাল কোর্টে নিয়ে যাওয়া, ঠিক আছে। রয়্যাল কোর্ট মানে হচ্ছে বললাম যে রাজ পরিবারের দরবার। তো এবার রাজ পরিবারের সেই রয়্যাল কোর্টে যদি নিজে হোক বা নিজের পরিবারের কাউকে ঢোকানো যায় তাহলে তার দ্বারা পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করা সম্ভব। অথবা আরেকটা উপায় ছিল অ্যাট্রাক্টিং দ্য অ্যাটেনশন অফ দ্য কুইন অ্যান্ড হার কোর্টিয়ার্স। আরেকটা উপায় হচ্ছে যে যেভাবে হোক কুইন বা তার কোর্টিয়ার্সদের দৃষ্টি আকর্ষণ করা যাতে পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করা যায়। তাহলে কী করে দৃষ্টি আকর্ষণ করবে, হাউ টু অ্যাট্রাক্ট, সেটা হচ্ছে বাই বিইং দ্য এপিটোম অফ দ্য কালচার। তো সেই সময় ইংল্যান্ডের নবজাগরণের জন্য সাহিত্যের একটা বিশাল প্রভাব ছিল এবং যে কেউ এই সাহিত্যের পৃষ্ঠপোষকতা করতো, ঠিক আছে, তাদের প্রতি খুব সহজেই কুইন বা রাজপরিবারের অন্যান্য ব্যক্তিদের নজর পড়ে যেত। তো সেই কারণে যদি সাহিত্যকে করা যায়, প্যাট্রোনাইজ করা যায়, তাহলে খুব সহজেই রাজ পরিবারের নজরে আসা যাবে। এই আশা করেই হেনরি রিওথেসলির মতো লোকরা সাহিত্যকে তারা প্যাট্রোনাইজ করত। আরেকটা কারণ ছিল, সেকেন্ডলি থিয়েটার্স ওয়ার দ্য মেইন ফর্ম অফ এন্টারটেনমেন্ট ইন টুডোর ইংল্যান্ড অ্যান্ড সো ওয়ার আ ফ্যান্টাস্টিক ওয়ে টু অ্যাড্রেস অ্যান্ড ইনফ্লুয়েন্স আ লার্জ অডিয়েন্স। তো এইবার সেই সময় যে এন্টারটেনমেন্টের ব্যবস্থা বলতে এই সাহিত্যই ছিল, ঠিক আছে। সেই সময় এন্টারটেনমেন্ট মানে সেই সময় টিভি ছিল না বা সেই সময় মোবাইল ছিল না, আমরা জানি। সেই সময় সার্কাসও ছিল না, সেই সময় ছিল হচ্ছে এই স্টেজ নাটক বা যেখানে ড্রামা প্রেজেন্ট করা হয় বা সাহিত্য, যেগুলো পড়ে মানুষ মনে একটা আনন্দ পায়। এটাই ছিল মেইন এন্টারটেনমেন্ট। তো এবার সেই সময় যদি স্টেজে
কোনো প্লে পারফর্ম করানো যায় তাহলে সেই প্লে দেখতে ধরে নেওয়া হয় যে মানে অ্যারিস্টোক্র্যাট পরিবার থেকে শুরু করে যারা আর্থিকভাবে সক্ষম তারা সবাই সেখানে অডিয়েন্স হয়ে আসবে এবং সেই নাটকের মধ্য দিয়েও নিজের প্রচার করানো যাবে। এটা ছিল একটা উপায়। Art was influenced heavily by politics and this was how the elites maintained their position at the top of the social hierarchy. তো এবার যেহেতু সেই নাটক দেখতে বা সেই সমস্ত শিল্প উপভোগ করার জন্য সমাজের ধন্যমান্য ব্যক্তি সবাই আসতো সেখানে, বা সবাই যেহেতু তারা সেগুলোকে ফলো করতো, সেহেতু যে কেউ যারা শিল্পকে মানে এনকারেজ করবে তারা যে কেউ হোক না কেন তাদের প্রতি মানুষেরও একটা টান তৈরি হয়ে যায় এবং রাজ পরিবারেরও একটা টান তৈরি হয়ে যায় এবং সেই ব্যক্তি সে অনায়াসে যদি মানে যদি সে রাজনীতিতে নামে তাহলে তার কথা বাকি সমাজের অন্যান্য লোকরাও শুনবে বা রাজ পরিবারের লোকরাও তাকে মান্য দিবে। তো এই কারণে সেই যুগে যারা পলিটিক্যালি কোনো কিছু করার চেষ্টা করত তারা প্রায়ই দেখা যেত যে তারা কোনো লেখকের বা অনেক লেখকের তারা প্যাট্রন হয়ে নিজেরা মানে আর্থিকভাবে তাদেরকে সাহায্য করতো লেখকদেরকে এবং নিজেদের গুণগান সেই লেখকদের দ্বারা প্রচার করতো সমাজে, যাতে তারা অনায়াসে পলিটিক্যালি পাওয়ারফুল হতে পারে। তো এই কারণে মানে শেক্সপিয়ারেরও প্যাট্রনের প্রয়োজন হয়েছিল, আবার এই কারণেই হেনরি রেইথেসলির মতো ধনী ব্যক্তিরও শেক্সপিয়ারের মতো লেখকের প্রয়োজন হয়ে পড়েছিল। তো আজকে আমরা আলোচনা করলাম সনেট কী ছিল, সনেট কোথা থেকে আসলো, ইংল্যান্ডে সনেট কারা প্রচার করলো, বা পেট্রাক সনেটের সঙ্গে শেক্সপিয়ার সনেটের কোথায় কোথায় পার্থক্য আছে, শেক্সপিয়ার নিজে কে ছিলেন, তিনি কোনো পুরুষ ছিলেন না মহিলা ছিলেন নাকি তিনি হোমোসেক্সুয়াল ছিলেন, সমস্ত টপিক নিয়ে আলোচনা হয়ে গেল। তো মোটামুটি ভাবলো এখান থেকে আশা করি তোমরা সব ধারণা পেয়ে গেছো। এবার আমি নেক্সট ভিডিওতে এই যে সনেট সালাই কম্পারেটিভ টু এ সমাজ ডে এটার বিষয়বস্তু লাইন বাই লাইন বাংলা মানে এবং স্টাইল নিয়ে আলোচনা করাবো। যে স্টাইল নিয়ে আলোচনা করার সময় এই যে এবিসিডি যে স্ক্রিনটা বললাম সেটা আমি ডিটেলসে তোমাদেরকে প্রমাণ সমেত দেখিয়ে দিব। সেটা দেখার পর তোমাদের সমস্ত জটিলতা দূর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওয়েট করো ভিডিও 2 না আসা পর্যন্ত।